সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে সিইসি করে নির্বাচন কমিশন পুনর্গঠন। সদস্য হিসেবে আছেন অবসরপ্রাপ্ত 2 আমলা, 1 সাবেক বিচারপতি ও 1 সাবেক সেনা কর্মকর্তা। 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া। সকালে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অভ্যুত্থানের শহীদদের তালিকা ও আহতদের সেবা নিশ্চিতে রোডম্যাপ করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। নিরপরাধদের বিরুদ্ধে মামলা না করার অনুরোধ। ঢাকার কয়েকটি স্থানে ব্যাটারি রিকশা চালকদের অবরোধ। মহাখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। সড়কে সড়কে যানজট, ভোগান্তি। আমরা তো জায়গা জমি নাই যে আমরা বেচাই না দিকে ভাই, আমরা কি করবো ভাই? আমাদের যে শ্রমিক এরা কি না খেয়ে মারা যাবো? অটো রিকশা সাধারণ কোনো মানুষে চায় না, কিন্তু যারা অটো চালায় শুধু তারাই এখানে আসছে। কথায় কথায় আন্দোলন, এগুলো আসলে জনগণ এখন আর চায় না। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, জারি করা হয়েছে প্রজ্ঞাপন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপির প্রস্তাব করা 2 জনের মধ্যে একজন নাসির উদ্দিন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। 2009 সালের জানুয়ারিতে যান অবসরে। বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। এছাড়া বাকি 4 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ ও অপরজন হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 118 এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চলছে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিশিষ্টজনেরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তুহিন, আমাদেরকে একটু বিস্তারিত জানান তো এই পুরো বিষয়। সোয়ার, এবারের সশস্ত্র বাহিনী দিবস একেবারেই ব্যতিক্রম বলতে চাই, অন্যরকম একটি বহু বছর পর এরকম একটি আনন্দঘন পরিবেশ। যারা এখানে প্রতি বছর অংশ নেন তারা বলছেন যে এবার একটি অন্যরকম পরিবেশ বিরাজ করছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে সেনাকুঞ্জে তিল ধরনের ঠাঁই নেই, মানে সব শ্রেণী পেশার মানুষ এখানে আছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, বিশেষ করে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের পরিবারবর্গ সহ তারা তো আছেনই। এবারের অন্যতম আকর্ষণ ছাত্র জনতার যে বিপ্লবের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ তাদের একটি দল এখানে এসছে। তাদের দিকে সবারই নজর ছিল। তারা যখন ভেতরে আসছিলেন প্রত্যেকে তাদের সাথে কুশল বিনিময় করছেন, তাদের সাথে একটু হাত মেলানোর চেষ্টা করছেন। এক অভূতপূর্ব দৃশ্য আমরা দেখেছি। তাছাড়া 2012 সালের পর এই প্রথম বিএনপি শীর্ষ নেতাদের আমরা এখানে দেখেছি। বিরোধী রাজনৈতিক দল তখন যারা ছিলেন তাদের বেশ কয়েকজন নেতাকে আমরা দেখেছি, তারা এসছেন, তারাও অনেকটা উৎফুল্ল। এমনকি আজকের দিনে নির্বাচন কমিশনের যে নাম ঘোষণা করা হয়েছে সেটা নিয়েও তারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তবে রাজনৈতিকভাবে বিএনপি এখনই খুব একটা মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলছেন আমরা এখনও কিছুই জানি না, তারা দেখব, ভাববো, তাদের কার্যক্রম দেখে তারপরে মন্তব্য করব। এ ধরনের পরিবেশের মধ্য দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া এবং প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছবেন বলে আমরা শুনতে পাচ্ছি। মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, তারা খুব কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে হয়তো যোগ দেবেন। আমরা তখন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। সোহার।
তুহিন, আপনার কাছে আর একটু জানতে চাই যে এর মধ্যে আরো কারা কারা আছেন যারা এই অনুষ্ঠানে আসছেন বা এসেছেন, এবং অনুষ্ঠানে কি কি থাকতে পারে, সংবর্ধনা অনুষ্ঠানে বিস্তারিত যদি আরেকটু জানান আমাদের। স্যার, এই মাত্র আমরা দেখলাম যে বেগম জিয়া এই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন। তিনি তার জন্য যে নির্ধারিত স্থান সেখানে এসে এখনো পৌঁছাননি। তাছাড়া বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে মির্জা আব্বাসকে আমরা দেখেছি, গয়েশ্বর রায়চৌধুরীকে দেখেছি, ডক্টর মঈন খানকে আমরা দেখেছি, এমনকি এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ তো আছেনই। তাছাড়া নির্বাচন কমিশন সংস্কারের যেই প্রধান বদিউল আলম মজুমদার, তাকেও আমরা দেখেছি। সিনিয়র সাংবাদিকদের আমরা দেখেছি, সশস্ত্র বাহিনী বা 3 বাহিনীর প্রধানদের আমরা দেখেছি। তারা এখানে আসবেন এবং এখানে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা মাত্র এসে পৌঁছলেন। আপনারা যদি দেখেন তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, তাকে সালাম জানানো হচ্ছে, সশস্ত্র সালামের মধ্য দিয়ে বিউগলে সুর বাজছে। তিনি আজকের যে প্রধান অতিথি, তিনি এসে মাত্র উপস্থিত হলেন এবং তাকে দেখেই বিউগলে দামা বেজে উঠেছে, বিউগলের সুর, তাকে দিয়ে সশস্ত্র সালাম দেওয়া হচ্ছে। আমরা যদি একটু দেখি, দর্শকদের একটু দেখাচ্ছি। হালকা বড় বড় জানেন 5 আগস্টের যে ছাত্র জনতার গণবিপ্লবের পর দেশের কি একটা অস্থির অবস্থা ছিল, তার 3 দিন পর প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও শপথ নিয়েছিলেন। তারপর থেকে আজকে 100 দিন পেরিয়ে এই সরকার, অন্তর্বর্তী সরকারের 100 দিন পেরিয়ে প্রথম সশস্ত্র বাহিনী দিবস আজকে। এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য আয়োজন করা হয়, সে বর্ণাঢ্য আয়োজনটি গত 10 থেকে 12 বছর প্রায় একরকম ছিল, যেখানে সরকারি দলের সমর্থকরা ছাড়া বিরোধী দলের নেতারা খুব একটা দাওয়াত পাননি না। অনানুষ্ঠানিকভাবে কেউ, আনুষ্ঠানিকভাবে 2-1জনকে চিঠি দেওয়া হলেও তারা সেখানে আসেননি। বা বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 1 যুগ পর তিনি এখানে এসেছেন এবং সেই উপলক্ষে বিএনপি শীর্ষ নেতারা সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের আমরা দেখেছি। তুহিন, সংবর্ধনা অনুষ্ঠানে সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এর আগে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিকেল 3:30টার দিকে রওনা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়িবহ সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা করে। এর মধ্য দিয়ে দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী। সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন। সেনানিবাসের এক সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 26 নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে সেনাকুঞ্জে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবারবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 1971 সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এই কারণে 21শে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়ে আসছে। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালের রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণ চালিয়েছিল। মুক্তিযুদ্ধকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে 11টি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়েছিল। 71 সালের 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল, 16ই ডিসেম্বর তা চূড়ান্ত বিজয়ে পরিণত হয়। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে। এছাড়াও দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আজকের এই দিনেই আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দেশের নিরাপত্তা, উন্নয়ন ও
ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদাত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৩৬ বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা ৪৩টি দেশে ৬৩টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১২টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। এই জন্য আপনাদের অন্তরের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। হেমন্তের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত মহিমান্বিত করেছে। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি। আমি আমার বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি। মাই ডিয়ার ফ্রেন্ডস হু আর অ্যাটেন্ডিং দিস celebration, I would like to say a few words to you. I take the privilege to thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I'm also thankful for the excellent training support and assistance provided to our armed forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence. প্রিয় সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। Thank you, Honorable Chief Advisor. এখন আমন্ত্রিত অতিথিদের চা চক্রে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Now, we would like to request our invited guest to join us in the light refreshment.
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান চলছে এবং সেখানে সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আমরা দেখেছি কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেশ হাস্যোজ্জ্বল মুখে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা কুশল বিনিময় করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনী দিবসের অতিথিদের সাথে তিনি কুশল বিনিময় করছেন, সাক্ষাৎ করছেন। আসলে উনি তার বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার এই গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের ওনার বক্তব্য শুরু করেছেন এবং তারপরে তিনি বলেছেন যে এটা অত্যন্ত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি দীর্ঘ 12 বছর পর এই অনুষ্ঠানে যোগদান করেছেন। এই জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি নিজেও খুব আনন্দিত এবং ভাগ্যবান বলে পুরো অনুষ্ঠানে সমস্যার উনি জানিয়েছেন। এছাড়া তার পরপরই যে যারা এই বিশাল এই অনুষ্ঠানে এই বর্ণাঢ্য আয়োজনে যারা আসতে পারেনি তাদেরকে তিনি বাংলাদেশের হিরো বা তারকা হিসেবে উল্লেখ করেছেন, কারণ নাম উল্লেখ করেননি। যে অনেকেরই আসার কথা ছিল, যাদের আত্মত্যাগ, যাদের আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজকে তিনি এই পর্যায়ে আসতে পেরেছেন, এই দায়িত্ব পেয়েছেন এবং এই সশস্ত্র বাহিনী দিবসের প্রধান অতিথি হয়েছেন। তারা হয়তো আসলে তার আনন্দটা আরও বেশি হতো, এটা তিনি উল্লেখ করেছেন। যারা আসতে পারেননি তাদের প্রতি তিনি
গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের বিনিময়ে আজকে নতুন একটি বাংলাদেশ উপহার পেয়েছি সেটা তিনি বারবার উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি তার বক্তব্য দিয়েছেন। সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সশস্ত্র বাহিনী আরও কিভাবে এগিয়ে যেতে পারে, দেশের উন্নয়নের, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলা, যে কোনো পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা তিনি আহ্বান জানিয়েছেন। আবারও আপনি জানেন যে এবারের এই সশস্ত্র বাহিনী দিবসের এই প্রোগ্রামটি খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং একটি ব্যতিক্রমধর্মী, অনেক দিন পর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। অর্থাৎ প্রায় 12-15 বছর আগে এই ধরনের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই এই ধরনের সশস্ত্র বাহিনীর দিবস পালন হতো, যেখানে সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বা বিরোধী দলীয় প্রধান তারা পাশাপাশি বসতেন একই অনুষ্ঠানে। দুজনের এই যোগদানের যে রেওয়াজ দীর্ঘদিনের, সেই রেওয়াজটি দীর্ঘদিন ছিল না, প্রায় 1 যুগ ধরে সেটা ছিল না, এখনও নেই এই ধরনের পরিবেশ। সেই বিরোধী দল সরকারি দলের যে আনন্দঘন পরিবেশ সেটি এই মুহূর্তে নেই। তবে যারা এখানে অংশ নিয়েছেন তারা বলছেন যে বিগত 1 যুগ পর একটি অন্যরকম আবহাওয়া পাচ্ছে। যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থতার মধ্যেও তিনি এখানে এসেছেন। উনি তার দলের সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, তাদের পরিবারবর্গ, শহীদ পরিবার, প্রত্যেকেই কুশল বিনিময় করছেন। অন্যরকম একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে পুরো সেনাকুঞ্জের যে চত্বরের তিল ধরনের ঠাঁই নেই। আমরা যেদিকে তাকাচ্ছি পুরো প্রাঙ্গণের আনাচে কানাচে লোকে লোকারণ্য। এবং এই সশস্ত্র বাহিনী দিবসের এই সকলের একটি সম্মিলন, সকল পর্যায়ের মানুষের একটি সমাবেশ, সব ধরনের মানুষের একটি সমাবেশ, সেটাই এই সশস্ত্র বাহিনী দিবসের অন্যতম আকর্ষণ। সেই পরিবেশটি সবাই উপভোগ করছে, সবাই সবার সাথে দীর্ঘদিন পর দেখা হচ্ছেন, কুশল বিনিময় করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের এই সন্নিবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে সমবেত হয়ে যে কুশল বিনিময় করছেন এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে। তো প্রধান উপদেষ্টা এখনও কুশল বিনিময় করছেন। তিনি বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করলেন, সেখান থেকে তিনি মূল মঞ্চের দিকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এটা সন্ধ্যা পর্যন্ত চলবে, এই অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত চলবে। আপনাদেরকে আমরা ততক্ষণ পর্যন্ত আপডেট দিতে থাকব এবং সর্বশেষ তথ্য আপনাদের জানাবো। সোহাগ, আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার পাশে বসছেন, তিনি কুশল বিনিময় করছেন এবং সেই আনন্দঘন মুহূর্তটি দেখার জন্য গণমাধ্যম কর্মীরা উৎসুক হয়ে আছেন। এবং যদিও আমরা গণমাধ্যম কর্মীরা সবাই সেখানে যাওয়ার সুযোগ নেই নিরাপত্তাজনিত কারণে, সেখানে সাধারণ মানুষ বা অন্যান্য যারা অতিথি এসছেন বিশিষ্টবর্গ তাদেরকেও তাদের যাতায়াত অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। সেটা নিরাপত্তাজনিত কারণেই, বিশেষ করে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ, তার শারীরিক দিক বিবেচনা করেই তার আশপাশে খুব একটা ভিড়ভাট্টা নেই। কিন্তু
তাদের ভিতরে যে সৌহার্দ্যপূর্ণ আলাপ হচ্ছে, নিশ্চয়ই নতুন বাংলাদেশের শুরু থেকে তার কার্যক্রম কিভাবে করছেন সেই অনুভূতি হয়তো ব্যক্ত করছেন, আমরা যতটুকু বুঝতে পারছি। এমনকি এই অনুষ্ঠানে আগত অতিথিরা, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবারই আজকে মানে সবারই কেন্দ্রবিন্দু, সবারই মূল আকর্ষণ বেগম জিয়াকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা কি করছেন, বেগম জিয়ার সাথে কুশল বিনিময়ের সুযোগ অনেকেই চাচ্ছেন, একটু দেখা করতে চাচ্ছেন। এবং নিরাপত্তা দায়িত্বে যারা আছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ অন্যান্যরা যারা আছেন, তাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই পুরো অনুষ্ঠানে। এই মধ্যমণি অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং তার আজকের অন্যতম আকর্ষণ বেগম জিয়া, তাকে দেখার জন্য, তার কাছে যাওয়ার জন্য আগত অতিথিরা সবাই চেষ্টা করছে। তাদেরকে সবাইকে সুযোগ দেওয়া যাচ্ছে না, সুযোগ দিলেই হয়তো একটি শৃঙ্খলাপূর্ণ সুন্দর পরিবেশটি নষ্ট হবে। এই কারণেই সেখানে সুযোগটা পাচ্ছে না সবাই। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনী বা নিরাপত্তা সদস্য যারা আছেন তাদের মানুষকে বুঝিয়ে শুনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে আপনি জানেন যে আজকে বেলা 3টার আগে থেকেই এখানে সেনাকুঞ্জ পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এতদিন হয়তো অনেকেই আসতে চান না। অনেকের সাথে আমরা কথা হয়েছে যারা প্রতি বছর এই ধরনের প্রোগ্রামে আসতেন, কিন্তু এবার তারা অন্যরকম আগ্রহ নিয়ে এসেছেন, যে অন্যরকম একটা আবহাওয়া পেয়েছেন এবং সেটা তারা বাস্তবে দেখে উৎফুল্ল হয়েছেন। নতুন একটি বাংলাদেশে প্রত্যেকের আশা যে সশস্ত্র বাহিনী যেভাবে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে এবার নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও এ ধরনের ভূমিকা রাখবে, সকলের প্রত্যাশা এটি। সোহার। ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে অচল ঢাকা। রাজধানী মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। শুধু সড়ক নয়, মহাখালীতে রেল চলাচলও বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবারও মহাখালীতে বিক্ষোভ, তবে এবার ব্যাটারি চালিত রিকশা চালকদের। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া। সকাল 9টা, মহাখালী রেলগেটে জড়ো হয় ব্যাটারি চালিত রিকশার চালকরা। বন্ধ করে দেয় সব সড়ক, বাধা দেয় রেল চলাচলে, ছুড়ে মারে ইট পাটকেল। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও। রাস্তা ছাড়ার অনুরোধেও সাড়া দেয়নি রিকশা চালকরা। আমাদের অটোরিক্সা ভিতর দিয়ে চলবে, বেলাস, শান্তাদার, তিব্বত, নিপন বটতলা, সাত রাস্তা, রাস্তার ক্রস করতে পারবে, ভিতর দিয়ে রাস্তা ক্রস করতে পারবে। ডাইনে বামে যদি গাড়ি যায় অটো, তারা পুলিশে ধরে কোনো দাবি নাই। আমাদের কর্ম নাই। আমরা এখন এক একটা ব্যক্তি, এক একটা রিক্সা নিয়ে, আমাদের 4-4টা মাইয়া পোলা ছেলে মেয়ে নিয়ে, আমরা বাপ মা নিয়ে, আমরা সবাই এই চালাইয়া জীবিকা বাঁচতেছি। আমার ঘরে অশান্তি, আমার বউ কাজ করতে পারছে না, আমার ছোট বাচ্চা আছে, এখন আমরা কি করবো? আমরা পেটে দিয়ে আইছি। শুধু মহাখালী নয়, বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর মিরপুর, ডেমরা, মালিবাগ সহ কয়েকটি এলাকায়। এক পর্যায়ে পুলিশ এসে আশ্বাস দিলে রাস্তা ছেড়ে যায় অবরোধকারীরা। পুলিশ আমাদের বলছে তোমাদের গাড়ি এই এলাকায় চলবে, আমরা এই তাদের আশ্বাসে আমরা এখন চলে যাচ্ছি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিতে থাকেন বিক্ষুব্ধ রিকশা চালকরা। স্থবির হয়ে পড়ে ঢাকার বেশ কয়েকটি পথ, প্রায় বন্ধ হয়ে যায় রাজধানীর সব প্রবেশ মুখ। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। আমাদের কলেজের টাইম আউট হয়ে গেছে, আমরা 9:30টার দিকে বের হয়েছি, এখন প্রায় 40-50 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বাস তো যাচ্ছে না, বাস নামাই দিছে। হেঁটে আসলাম অনেক জায়গা। আমি আসছি থেকে 7 রাস্তার কাছাকাছি থেকে হেঁটে আসছি মহাখালী পর্যন্ত। আটকে গেছি, এখন তো কোথাও যাওয়ার কোনো অপশন নাই, মানে কথায় কথায় আন্দোলন। এগুলো আসলে জনগণ এখন আর চায় না। অটো রিক্সা সাধারণ কোনো মানুষে চায় না, কিন্তু যারা অটো চালায় শুধু তারাই এখানে আসছে। রামপুরা থেকে হেঁটে আসছে,
যেই অবস্থা, রাস্তার যেই সিচুয়েশন, এগুলো কাউকে বোঝানো যাবে না। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। বিগত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, এমন মন্তব্য করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার AAM নাসির উদ্দিন। বলেছেন ভোটাধিকার ফিরিয়ে দেয়া নতুন কমিশনের দায়িত্ব। কিছুক্ষণ আগে যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এখানে এখনো দায়িত্ব এখন যে সরকারি আদেশটা এখনো ফর্মালি আমি পাইনি। তো টিভি নিউজে দেখছি, স্ক্রলে দেখছি, তো আপনাদের কাছ থেকে শুনছি। ইনফর্মালি একটা অর্ডার পেয়েছি, এটা ইটস নট অলসো ফর্মাল চ্যানেলে আমার কাছে আসে নাই। তারপরে আপনারা সবাই আসছেন, তখন আমার তো কিছু কথা বলতেই হবে। বাট দায়িত্ব নেওয়ার পরে আমি আপনাদের সাথে বসে সব বিস্তারিত আমি ইনশাল্লাহ আমার ফুল কমিশন নিয়ে বসে আপনাদের সাথে আলাপ করব। তো যেহেতু প্রশ্ন যেটা করছেন সেজন্য বলতে হয়, এই যে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বটা কিন্তু অত্যন্ত গুরু দায়িত্ব। এটা তো অল আন্ডারস্ট্যান্ড দিস না, আমরা বুঝি এটা। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। গত যদি ধরি 3টা নির্বাচন যদি ধরি আমরা, 14, 18, 24, মানুষ তো ভোট দিতে পারে নাই। নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে। তো অনেকে ভোটের সেন্টারে যেতে পারে নাই, অনেকে সেন্টারে দেওয়া গেলে ভোট দিতে পারে নাই, এই সমস্ত হয়েছে। তো এবং এই গত 15-16 বছরে অনেক লোক রক্ত দিয়েছে, অনেক খুন হয়েছে, অনেক গুম হয়েছে, অনেক মা ছেলেকে হারিয়েছে, অনেক ছেলে মাকে হারিয়েছে, অনেক ছেলে ভাইকে হারিয়েছে, বাপকে হারিয়েছে। ইভেন জুলাই আগস্টে দেখেন কত লোক মারা গেল, শহীদ হলো, কত লোক আহত হলো, পঙ্গু হয়ে গেল, চোখ হারিয়ে গেল। আমি যখন চিন্তা করি না, আমার কাছে খুবই খারাপ লাগে। সেদিন কালকে পরশু একটা অনুষ্ঠানে গেলাম, বললো যে 130টা শিশু মারা গেছে এই জুলাই আগস্টে। 130টা শিশু, নিরপরাধ শিশু মারা গেছে এই গোলাগুলিতে। এই মৃত্যুগুলা কেন হলো? এই আহত নিহতগুলা, গুমগুলা কেন হলো? তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা ভোটের অধিকার চাই, আমরা আমার নিজের ভোটটা নিজে দিতে চাই, আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই। এইখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই মৌলিক তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার কমিশনের চেষ্টা থাকবে, যাতে মানুষের এই যে চাওয়াটা, এই এক্সপেকটেশনটা, এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। আমরা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি, ফেয়ারলি তার পছন্দের লোকটাকে যাতে ভোটটা দিতে পারে, সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো সেটা ইনশিওর করার জন্য। ভাই ও জানে, সরকার মালিকা কিছু কিছু জানে। আমি প্রথম সচিব হই তথ্য মন্ত্রণালয়ে, ওখানে তো আপনাদের সাথে ডিল করাটাই ছিল বড় চ্যালেঞ্জ। তারপরে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম, মাহমুদুর রহমান সাহেব আমার উপদেষ্টা ছিলেন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। I had to face lots of challenges every day ওই মন্ত্রণালয় চালাতে গিয়ে। ইভেন আমি তো জ্বালানি মন্ত্রণালয়ে আমার পোস্টিং হয়েছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। সিলেটে যখন ফেঞ্চুগঞ্জে যখন ব্লো আউট হলো, আগুন জ্বল উঠলো, তখন আমাকে 7 দিনের মধ্যে আমাকে ওই জ্বালানি মন্ত্রণালয়ে পোস্টিং দিয়েছে, জ্বালানি মন্ত্রণালয়ে। সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই হলো আমার কেরিয়ারের, চাকরি জীবনের অভিজ্ঞতার বিরাট অংশ জুড়েই ছিল আমার এই চ্যালেঞ্জ মোকাবেলা। সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করা বলে আমি অভ্যস্ত। এবং আপনারা হয়তো দেখছেন যে ভোটের জন্য কি কি চ্যালেঞ্জ আসে, সামনে কি আসতে পারে। এমন অনেক চ্যালেঞ্জ আসবে এখন, যেটা আমরা এখন ফুরসিও করতে পারছি না, বুঝতেও পারছি না যে এই ইলেকশনের করতে গিয়ে কত ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। কারণ এটা এমন না যে আগে এরকম এসেছিল এখন আবার একই জিনিস আসবে, সেরকম না। নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে এবং আমরা যত সময় যাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আগাতে হবে। স্যার, আপনি বলেছেন মানুষের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দিতে চান, এইটাই আপনি প্রথম কাজ করতে চান। এইটা করতে যে আপনি মনে করেন আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? চ্যালেঞ্জ তো
সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা, এটা প্রায়োরিটি করা একটা মুশকিল আছে। আগে তো দেখেছি যে ইলেকশন কমিশন ছিল তারা কি চেষ্টা করেছে যে না, তারা অনেকটা নির্দেশিত হয়ে কাজ করতে, এমন বিশ্বাস দেশবাসীর মনে, আপনাদের মনে, যে তারা একজন কারো দ্বারা নির্দেশিত হয়ে কাজ করেন এমন ছিল। আমরা সেরকম না, কারণ একটা সুবিধা হলো যে কি আমরা যে কাজ করবো এখন মূলত প্রথম ইলেকশন যেটা ন্যাশনাল ইলেকশন যেটা হবে, এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে, অ্যান্ড ম্যান লাইক প্রফেসর ইউনুস, ওনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই, বারবার করে বলছেন। সুতরাং আমরা রেফারের ভূমিকা থাকবো, উনিও তো রেফারের ভূমিকায় আছে বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে। সুতরাং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, যে হুকুম অনুযায়ী নির্দেশিত হইয়া ইলেকশন করা, সেটা তো নাই, সেই ইলেকশন তো নাই। আর একটা বড় অ্যাসেট কি জানেন, সবচেয়ে বড় অ্যাসেট হলো সব রাজনৈতিক দল যারা ইলেকশন করতে চায় সবাই এক বাক্যে বলছে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই যে একটা জাতি যে ঐক্যবদ্ধ, এই একটা দাবিতে কিন্তু আমরা রাজনীতিবিদরা যে যতই বলুক, এই একটা দাবিতে কিন্তু তারা এক। এটা তো বিরাট অ্যাসেট, যেটা আগে ছিল না। আগে ছিল কিরকম, আমরা ইলেকশন দিতে চাই, তোমরা এসো না ভাই। এখন তো সেটা না, এখন তো সবাই মিলে সবাই চাচ্ছে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, মানুষের ভোটের অধিকার চাই। সুতরাং এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। স্যার, আপনি লেভেল প্লেইং ফিল্ড, সব দলের অংশগ্রহণে নির্বাচন, এই বিষয়ে আপনার নিজস্ব কোনো চিন্তা আছে? এখন আমি তো এখনো ডিটেলস আইন কানুনের ঢুকিনি, এখনো দায়িত্ব নেওয়ার পরে আমি স্টাডি করে দেখবো কোথায় কোথায় প্রবলেম হয়, কোথায়। কিন্তু আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে ভাই, আমি ইলেকশন না দাঁড়াইলেও আমাদের আত্মীয় স্বজন তো ইলেকশন করেছে, তো আমার পাড়াপড়শিতে ইলেকশন হয়েছে, তো আমার উপজেলা ইলেকশন হয়েছে না, আমার ইউনিয়ন ইলেকশন হয়েছে না, আমি দেখেছি কোথায় কোথায় হয়, আমার কিছু আইডিয়াতে কিছু আছে। সুতরাং যেখানে যেখানে সমস্যা হতে পারে সেগুলো আই উইল ট্রাই টু প্লাগ অল দি হোলস। আর আরেকটা অ্যাডভান্টেজ দেখেন, এডিশনাল অ্যাডভান্টেজ, যেটা অন্য ইলেকশন কমিশনে ছিল না। এই মুহূর্তে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটা কমিশন কাজ করছে। উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ, ইলেকশন নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা। তো ওনার কমিশন যখন একটা রিপোর্ট দিবে, ওনারা তো সাজেস্ট করবে যে কোথায় কোথায় গোলমাল আছে, কোথায় কোথায় হাত দিতে হবে, কোথায় কোথায় ইন্টারভেনশন করতে হবে, এটা ওনারাই তো আমাদেরকে একটা সাজেশন দিবেন। ওনাদের সাথে আমরা মত বিনিময় করবো, তো মত বিনিময় করে সবাই মিলে যত জায়গায় আপনার গর্ত আছে সব গর্তের মুখ আমরা বন্ধ করবো। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।